পিয়ন 400 কোটি টাকার পিয়নের কথা মনে আছে? খোদ তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার পিয়নের অপকর্মের কথা সংবাদ সম্মেলনে বলেছিলেন। তার মানে সেই অপরাধ স্বীকৃত আছে, দুটি মামলাও। এরপরেও ধরাছোঁয়ার বাইরে সেই আলোচিত পিয়ন। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তবে কেন এখনো নিষ্ক্রিয়? পুলিশের অপরাধ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গত বছরের 5ই অগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রায় 5 মাসে ছিনতাইকারীর হাতে 16 জন নিহত এবং গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে ঢাকা সহ সারা দেশে 947 জন খুন হয়েছেন। বিএনপি নেতাদের মতে সরকার ও প্রশাসনের সমন্বয়হীনতার কারণে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন বেড়েছে। যখন যারা ক্ষমতার বাইরে থাকে কেবল তখন তারাই কেন সরকার ও পুলিশের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে? কেন অভিযোগ আসে বিরোধী মত দমনে পুলিশকে ব্যবহারের? ব্রিটিশ আমল থেকেই যখন যেই ক্ষমতায় তখন পুলিশ তার, এই সংস্কৃতি বজায় থাকলেও এবার কি সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে? এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা কতটুকু? এছাড়া বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, সামনের নির্বাচন, সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা কি বুমেরাং হয়ে আবারও ফিরে আসবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি, আপনাকে দিয়ে শুরু করি। 2008-এর ডিসেম্বরের নির্বাচন এবং সেই নির্বাচন জিতে ক্ষমতায় বসেই আওয়ামী লীগ অনেকগুলো কৌশলের প্রয়োগ করেছে এবং জাতির সামনে এক ধরনের বিভীষিকাময় সময় আর কি উপহার দিয়েছে। বিনা ভোটের নির্বাচন দেখেছি আমরা, রাতের ভোট দেখেছি, আমির নির্বাচন দেখেছি এবং সেই নির্বাচনগুলোতে সবচেয়ে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর মতে যারা রেখেছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী। সে কারণেই কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে দীর্ঘদিন বছরের পর বছর এত ছাড় দেওয়া হয়েছে, এত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে নিজেদের হয়ে কাজ করবার জন্য? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন এটাই আসলে আইন শৃঙ্খলা। আমরা এই কথাগুলো আমরা আসলে 2015-16 থেকেই খুব স্পষ্ট করে বলা শুরু করেছিলাম যে 14 সালের নির্বাচনটা পার করে দিয়ে যেভাবে তারা শাসনটা টিকিয়ে রাখতে সক্ষম হচ্ছিল সেটা পুরো রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, এবং রাষ্ট্র শক্তিকে যেভাবে তারা ব্যবহার করছিল এটা অনেকটা যেন তাদের পকেটেই পুরো জিনিসটা ঢুকে আছে। তো এইটা সম্ভব হয়েছে কারণ ক্ষমতার খুঁটিগুলোতে এবং যারা কর্তা ব্যক্তি, যারা ডিসাইসিভ ফ্যাক্টর, তাদেরকে নানানভাবে তারা বিপুল অন্যায়, দুর্নীতি, লুটপাটের সুযোগ করে দিয়েছে এবং সাধারণভাবে সবাইকেও কিছুটা খুশি করার জন্য রাষ্ট্রীয় ব্যয়, রাষ্ট্র পরিচালনা ব্যয় এটাকে বিপুলভাবে বাড়িয়ে তুলেছে। আপনি যদি এখন সরকারি অফিসগুলোতে যান, সরকারি অফিসগুলো থেকে শুরু করে পুলিশ ভবন থেকে শুরু সব কিছু জায়গাতেই মানে খরচ এত বেশি, অথচ খোদ যারা কনস্টেবল পুলিশ তাদের কিন্তু কোনো মানে তেমন কোনো আয় বৃদ্ধি পায়নি। তো মানে যেটাকে বলা যায় যে বাজার দর কিংবা ইত্যাদি অনুযায়ী সবসময়ই বেতনের দিক থেকে এবং অন্যান্য দিক থেকে বেঁচে থাকার মতো, মানসম্পন্ন বেঁচে থাকার মতো অবস্থাটা কখনো করা হয়নি, যাতে করে কিছুটা দুর্নীতি করতে সবাই উৎসাহিত হয়। তারপরে তো অনেকগুলো কাঠামোগত জায়গা আছেই, যেমন ধরেন পুলিশ সার্ভিসে এটা সবচেয়ে বেশি, বাকি সব সার্ভিসগুলোতেও এটা আছে। নিয়োগ, বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে যে বিপুল অর্থের লেনদেন, এইটা হচ্ছে এমন একটা ইন সার্ভিস যে দুর্নীতি, মানে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভেতরেই তার যে দুর্নীতিটা হয়, সেই দুর্নীতি এমন একটা কাঠামোগত অবস্থা যেটা আসলে মানে এটাকে বাধ্যতা, মানে পুলিশ তখন বাকি দুর্নীতিটা করবেই, কেননা যে বদলি সে লক্ষ টাকা, কোটি টাকা দিয়ে হয়েছে অথবা পদোন্নতি করে দেওয়া হয়েছিল না, একটা হচ্ছে এই যে সুযোগটা করে দেওয়া হচ্ছে সে টাকাটা তো আবার তাকে তুলতে হবে, তো সেটা পাবলিকের কাছ থেকে তুলেছে। ফলে এই যে দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে, দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে এবং দুর্নীতিই একমাত্র নিয়ামক হয়ে উঠেছে, তার ফলাফলটা হচ্ছে যে পাবলিক তো একদিকে ট্যাক্স দেয়, মানে যেটাকে বলে যে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স আমরা দেই, কিন্তু এই যে প্রাইভেট ট্যাক্স দিই আমরা, মানে নানাভাবে যে তাদেরকে আমাদের টাকা দিতে হয়, সেই টাকা দেওয়ার মধ্য দিয়ে জনগণ বিপুলভাবে আসলে। আপনি কি মনে করছেন আসলে দীর্ঘদিনের তো একটি ধারা আসলে গেছে, এভাবে আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না, এই কারণেই তারা এখন যথেষ্ট নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন? নিষ্ক্রিয়তার একটা কারণ তো এটা বটেই যে এখানে এখনো পর্যন্ত পুরনো
শাসন আমলে যারা একেবারেই তাদের সাথে যুক্ত ছিল তাদের একটা অংশ এখানে বেশ বিভিন্ন জায়গাতে অবস্থান করছেন এবং তাদের সাথে যুক্ত মানুষেরা একে অপরকে তারা নানাভাবে সহযোগিতাও করছেন। আমরা এখনও দেখি যে পুলিশের পূর্ববর্তী কর্মকর্তারা যারা একেবারে সরকারের ঘনিষ্ঠ ছিল তারা এখনও বর্তমান পুলিশ কর্মকর্তাদের উপরে বেশ প্রভাব বিস্তার করতে পারেন। তারা ফোন করলে একটা কাজ হয়, তারা মানে তাদের নিজেদের অন্যায়কে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে এখনও পুলিশ কাজ করে। আমি একেবারে উদাহরণ দিতে পারি, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে সেটা তো আছেই। এটার একটা বড় কারণ যে যেভাবে পুনর্গঠনের জায়গাটা যাওয়া দরকার ছিল, যেভাবে পুলিশকে মানে ঢেলে সাজানোর একটা দিক হচ্ছে যে তারা যদি দায়িত্ব পালনে অবহেলার পরিণতি কি হবে সেটারও দৃষ্টান্ত যদি স্থাপিত হতো, কিন্তু সেটি আসলে বুঝতে পারছেন না কেন তারা? এটিও তো একটি বড় প্রশ্ন। এটিও তো আজ রহমান অনেক রকমের পুরস্কারও আমরা দিতে দেখেছি বিগত 16-17 বছর এই আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করছেন তাদেরকে অনেককে আমরা আঙুল ফুলে কলা গাছ হতে দেখেছি। অসামান্য অবদান নামের একটি শব্দ যুক্ত করে পুরস্কৃত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা বড় কর্মকর্তা আছেন, তারা প্লট পেয়েছেন, অনেক ধরনের উপহার তারা পেয়েছেন। সেই অসামান্য অবদান হঠাৎ করে শেষ হয়ে গেল 5 তারিখের পর। এখন তারা আর কোনো রাষ্ট্রের জন্য অবদান রাখছেন না, তাদের তো রাষ্ট্রের জন্যই কাজ করবার কথা ছিল। ধন্যবাদ আপনাকে, আমার দুই সহ-আলোচক। দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, 2009 থেকে 2023 পর্যন্ত প্রথম আলো রিপোর্ট অনুযায়ী পুলিশের সংখ্যা নিয়োগ ছিল অলমোস্ট 1,19,000-এর মতো। দ্বিতীয়টা হলো সিনিয়র সচিব কোনো শব্দ ছিল না। আওয়ামী লীগ এসে কিন্তু সচিবদের মধ্যে সিনিয়র সচিব শুরু করেছে। এই পদায়নগুলো হলো পুরস্কার, তাদের দাবেদারি করার জন্য একটা পুরস্কার, সরকারকে রাষ্ট্র ক্ষমতা রাখার জন্য, সরকার টিকে থাকার জন্য যা যা করণীয় তাই করেছে। সাকিব ভাই যেটা বললেন, সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা পদায়ন হয়েছে, ভালো জায়গায় গিয়েছে, ভালো চাকরি পেয়েছে, ভালো রাস্তা থেকে টাকা উঠেছে, বিরোধী দলকে ধরে নিয়ে বলছে আপনাকে মামলা 4টা দিব, 5টা দিব, টাকা দেন। এসব করেছে এরা। করে এই পুলিশগুলোতে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের মানে ভাবমূর্তি একদম নষ্ট করে ফেলেছিল। যারই বহিঃপ্রকাশ 5 আগস্ট হয়েছে, সব পুলিশ যে দোষী তা না। এই পুলিশের সিনিয়র 20-30 হাজার পুলিশ অফিসার ছাড়া বাকি তো অনেক অফিসার আছে, তারা ভালো আছে, কাজ করতে চাচ্ছে, কিন্তু ওদের মনোবল টোটালি ভেঙে গিয়েছে। এখন তারা রাস্তায় নেই। আজকের যে অবস্থা ঢাকা শহরের, আমি তো মানে গাড়িতে নাই, হেঁটে আসতে হয়েছে। রুবিন ফারহানা কীভাবে এসেছেন নিশ্চয়ই বলবেন। মানে মানুষ চলাফেরা করতে পারছে না এই ঢাকা শহরের। এটা কি? কেউ নাই, পুলিশ নাই তো, রাস্তায় যান আপনি। তিতুমির কলেজের এরা বন্ধ করে ব্লক করে রেখে দিয়েছে ঢাকা শহর স্ট্যান্ড স্টিল, কেউ কোথাও যেতে পারছে না। দেশের রাষ্ট্র কে চালাচ্ছে জানি না, ডক্টর ইউনূস বৈষম্য নাকি অদৃশ্য কোনো শক্তি আছে এখন চালাচ্ছে? কারা চালাচ্ছে? মানুষ তো জানতে চায়। আপনি মিডিয়া কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এইসব আলোচনা করতে হবে। কি হচ্ছেটা কি দেশের? রোডস উইদাউট রুলস, কোনো আইন কানুন কিচ্ছু নাই দেশ। ঢাকা শহরে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি না। যার গায়ে শক্তি আছে সে দেশ চালাচ্ছে, যার গায়ে শক্তি নাই সে পাচ্ছে না। দেশ চালাতে যদি আসলে গায়ে শক্তি থাকার প্রয়োজন, সেটি তো আসলে আইন শৃঙ্খলা আইন নাই যখন থাকবে না, পুলিশ যখন থাকবে না, আইন প্রয়োগ থাকবে না, তখন কিন্তু মব কালচার শুরু হয়ে যাবে। কেন আইন প্রয়োগ করতে পারছি না? আইন, পুলিশ নাই, পুলিশ কথা শুনছে না, পুলিশ যাচ্ছে না, পুলিশরা বসে আছে, ট্রাফিক জাম রাস্তায় লেগে আছে। একজন পুলিশ অফিসার থাকলে সে চুপচাপ অন্ধকারের মধ্যে আছে অথবা গাছের নিচে আছে। আমি সেদিন একটা টকশোতে দেখলাম রবিন ফারহানা বলছেন, ভাই এখানে দাঁড়িয়ে আছেন কেন, জানি সামনে ট্রাফিক আছে। এটা কারেক্ট বাস্তবতা। আজকে গুলশানের দেখলাম আমি, ওরা দাঁড়িয়ে আছে কিন্তু সমস্ত রোড যে যার ইচ্ছা মতো যাচ্ছে, ডানে বামে করে। এটা তো একটা দেশ এভাবে চলতে পারে না। দেশের যদি আইন শৃঙ্খলা ঠিক না থাকে তা আপনাকে মনে নিতে হবে ইট ইজ গোয়িং টু বি এ ফেইল্ড স্টেট। আর ফেইল্ড স্টেট হওয়ার আগে আপনাকে একটা স্টেবল গভর্নমেন্টের প্রয়োজন। সেই স্টেবল গভর্নমেন্টের জন্য আপনাকে নির্বাচনে দিতে যেতে হবে। নিশ্চয়ই সেই জায়গাগুলোতে আমরা আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, খুব ছোট একটা এক কথার উত্তর চাই। 30 মিনিটের পথ কয় ঘন্টা এসেছেন? 2.5 ঘন্টা। তার মানে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেটি আমাদের বুঝতেই হবে। মামলার কথা বলছিলাম আমরা, মামলা ছাড়াই গ্রেপ্তার, খুব প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা, পাশে না পাওয়া, বিএনপির চাইতে আসলে ভালো কেউ বলতে পারবে কি না, হয়তো এই সময়টাতে এসে আমরা সেই প্রশ্ন রাখতেই পারি। একটু বলবেন, এখন আসলে 5 আগস্টের পরবর্তী সময়টাতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? 5 আগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। আপনি যে রিপোর্টটা আমাদের টকশোর আগে শোনাচ্ছিলেন, আপনি নিজেই দেখেন 947টা খুন, ছিনতাইয়ের কবলে পড়ে 16 না 18 জন মৃত্যুবরণ করেছে। ছিনতাই তো অনেক বেড়ে গেছে ঢাকা শহরে। চুরি, ডাকাতি, এমন কোনো স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না।
প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে হয় শাহবাগে বসছে, রাস্তা বন্ধ করছে, সায়েন্স ল্যাবে বসছে, রাস্তা বন্ধ করছে, আজকে বসেছে তিতুমির কলেজের স্টুডেন্টরা। আমি অবাক হয়ে লক্ষ্য করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের এর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে যাবে, সেই ছেলেমেয়েরা তাদের মধ্যে এতটুকু মানবতা বোধ নাই, এতটুকু দায়িত্ববোধ নাই। তারা প্রতিটা দিন ঢাকা শহরের এক একটা রাস্তাকে চুজ করে এবং সেখানে বসে পড়ে পুরো সিটির মানুষকে তারা জিম্মি করে। আজকে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে নাই, আজকে কোনো অসুস্থ বৃদ্ধ মানুষ, তারা ভারী ব্যাগ, কারো হাতে কারো কোলে সন্তান, কোনো মহিলা হয়তো প্রেগন্যান্ট, হাঁটছেন তো হাঁটছেন মাইলের পর মাইল, বিকজ পুরো সিটিটা স্ট্যান্ড স্টিল। আমার বাসা থেকে আপনার এই অফিস ম্যাক্সিমাম আপনি বললেন 30 মিনিট, 30 মিনিটের রাস্তা, সেটা আজকে 2.5 ঘন্টা। আমাকে ঢাকা শহরের সেই রামপুরা থেকে শুরু করে হেন কোনো রাস্তা নাই যেটা দিয়ে আমি আসলে ঘুরে আসি নাই। এটা তো হওয়ার কথা ছিল না, এবং প্রতিটা রাস্তায় প্যাকড জাম, প্রতিটা রাস্তায় অবস্থা। সো আমাদের পরের জেনারেশন, নতুন জেনারেশন, তারা কি জিম্মি কালচারের সঙ্গে পুরো হয়ে গেছে? আপনি 2.5 ঘন্টা কাটিয়েছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা দেখেছেন? না, বিস্ময়কর তন্নি, বিস্ময়কর। কারণ এর মধ্যে অবশ্য একটা লম্বা সময় আমি ঘুমিয়েও গিয়েছিলাম, আমি জানি না আইন শৃঙ্খলা ওই সময়টুকু ছিল কিনা। কি মনে করছেন ঠিক এই আন্দোলনটা যদি আসলে ফ্যাসিস্ট সরকারের আমলে কিংবা আওয়ামী লীগের আমলে হতো, এই ছাত্ররা রাস্তায় বসে এতক্ষণ আন্দোলন করতে পারতেন? প্রথমত ওনারা রাস্তায় বসতে সাহসী পেতেন না। যদি ওনারা সেই সময় কিছুটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেন, তাহলে এত বছর এই সরকার ক্ষমতায় থাকে না। 1, 2 হচ্ছে তারা তখন কোনো আওয়াজও দিতেন না। যেটুকু প্রতিবাদ ফেসবুকে হতো সেগুলো বট আইডি থেকে হতো, নিজেদের ফেক আইডি খুলে সেখান থেকে তারা প্রতিবাদ জানাতেন। রিয়েল আইডিতে যে সরকারের বিরুদ্ধে 2টো লাইন লিখবেন সেই সাহসও সেই সময় আমরা দেখি নাই। সো এই যে আজকে দেশটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এতে কিন্তু এই ইয়াং জেনারেশন তারাও তাদের ভূমিকা অস্বীকার করতে পারে না। এটাও তো সত্যি রুমিন ফারহানা, একটা দীর্ঘ সময় আসলে আমরা কোনো দাবি দাওয়া রাখতে পারিনি, আমরা কোনো ধরনের আন্দোলন করতে পারিনি, আমরা কি চাইছি সেই মত প্রকাশ করারও আমরা সুযোগ পাইনি। তুনি, তার মানে কি এই যে আপনি গত 15 বছর করতে পারেননি, সেজন্য আপনি এখন 5 মাসে পুরো শহর অচল করে, পুরো শহরের মানুষ জিম্মি করে আপনার যখন যেই দাবি নিয়ে ইচ্ছা রাস্তায় বসে যাবেন? প্রতিটা দাবি প্রপার জায়গায় প্লেস করার তো একটা উপায় আছে, একটা মাধ্যম আছে। শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অধিদপ্তর আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, যেই কলেজের শিক্ষার্থী তারা সেই কলেজের প্রশাসন আছে। আপনি সেই ভেন্যুগুলো এক্সস্ট না করে আপনি যদি মনে করেন যে আপনি হোস্টিং কালচারে চলে যাবেন, আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায়ের চেষ্টা করবে, এটা খুব ভালো কথা নয়। আর 2 হচ্ছে পুলিশের ব্যাপার। তারা তো আসলে দীর্ঘদিন এই আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল তাদের নিজেদের একেবারে নিজস্ব লোক ছাড়া পুলিশে পদায়ন বা চাকরি হয় নাই, এবং তাদের সবাইকে সরিয়ে দিয়ে একেবারে নতুন করে আপনি ফ্রেশ সেট নিয়ে বসছেন, সেটাও তো সম্ভব না, তাই না? 2-2.5 লক্ষ পুলিশ সদস্য আছে পুরো দেশ জুড়ে, তো আপনি কি এই পুরো সদস্যদেরকে বাদ দিয়ে তো আসলে নতুন করে 1 লক্ষ বা 1.5 লক্ষ লোক নিয়োগ দেওয়া সম্ভব না। সো তাদেরকে দিয়ে কাজ চালাতে হচ্ছে। তারা চাইছে এই সরকারকে ব্যর্থ করতে, এবং সেটি তারা তাদের নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে করছে। তার মানে এটিও একটি বড় ষড়যন্ত্র। জোনায়েদ সাকি, একজন নেতা বলেছেন যে ফ্যাসিস্ট আমলে আসলে পুলিশকে নিয়োগই দেওয়া হয়েছে আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করে। এখনো যদি তারাই আসলে এই সরকারের কাজ করেন, তার মানে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রত্যাশা করছি সেটি আসলে কিভাবে হবে? পুরো আইন শৃঙ্খলা বাহিনী কি পরিবর্তন করে ফেলা সম্ভব? আমি দুটো বিষয় একটু আগে আমার কিছুটা ভিন্ন মত আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে, প্রথমত দেশে একটা ফেইল স্টেট হয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে এখনো মনে হয়নি। এই ধরনের অতিরঞ্জিত কথাবার্তা মানে আসলে আমাদের জন্য কোনো ইতিবাচক জায়গা আনবে না। এটা ঠিক যে একটা ভাঙন উন্মুখ প্রতিষ্ঠানগুলোর প্রায় ভেঙে পড়া অনেকগুলো প্রতিষ্ঠান, কতগুলো ভাঙন উন্মুখ এইরকম অবস্থার মধ্যে ছিল। পুলিশকে তো আমরা পুরোপুরি ভেঙে পড়তে দেখেছি, যেটা এইভাবে নির্বিচারে গুলি করে আমাদের ছেলেমেয়েদের হত্যা করেছে। তাদের তো ওই নৈতিক জায়গাটাই একটা হারিয়ে ফেলেছে। সেইটাকে বুস্ট আপ করার জন্য যেভাবে লিডারশিপটা দরকার ছিল, সেই লিডারশিপ এখন এফেক্টিভ হচ্ছে না, সেটাই তো ফলাফলে আমরা দেখতে পাচ্ছি। এটা ঠিকই বলেছেন যে 2.5 লাখ পুলিশ সবাইকে কি আসলে রাতারাতি রিপ্লেস করা যাবে? সেটা যাবে না। কিন্তু পুলিশ তো পুলিশের চাকরি করতে এসছে, সেই চাকরির ক্ষেত্রে তো একটা জবাবদিহিতা থাকতে হবে। আমরা যদি তার দায়িত্ব পালনের জবাবদিহিতা খুঁজে না পাই, তাহলে দায়িত্ব পালনের ঘাটতির কারণে তার তো
মানে একটা জায়গাতে শাস্তি হওয়ার কথা, তো সেই শাস্তিগুলো আমরা দেখতে পাচ্ছি না। কোনো জবাবদিহিতা আদৌ হচ্ছে কিনা সেটারও কোনো প্রকাশ কোনোভাবে মিডিয়াতে নাই। ফলে মনে হচ্ছে যে সবাই তো পার পেয়ে যাচ্ছে। আমরা ট্রাফিক পুলিশকে সময় মতো দেখতে পাচ্ছি না। আবার কতগুলো উদ্যোগেরও প্রয়োজন রয়েছে। যেমন ধরুন, যে কথা আমি একটু দ্বিমত পোষণ করবো রুমিন ফারহানার সাথে, যে এই জায়গাটা আজকে আন্দোলনে বসছে, কিন্তু গতকালকে কি আন্দোলনটা বসছিল? পরশুদিন কি বসেছিল? পরশুদিনও আমরা ট্রাফিক জ্যামে মানে ঘন্টার পর ঘন্টা পার করেছি। বহু জায়গায় আছে ঘন্টার পর ঘন্টা পার হয়। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার একটা বড় সংকটের জায়গা আছে। তার সাথে যখন আন্দোলন যুক্ত হয় তখন সেটা আরও ব্যাপক রূপ নেয়। একটা তো হচ্ছে যে আমরা ট্রাফিক ব্যবস্থাপনার কোনো উন্নতির জন্য কোনো উদ্যোগ দেখিনি। সেই সমালোচনাটা শুরু থেকে আমরা করছি এবং এখনও করা দরকার, যে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অন্ততপক্ষে আমি মনে করি যে নতুন করে 500 একটা সংখ্যা বললাম, যে কমিউনিটি পুলিশ যদি নিয়োগ দেওয়া যায়, কোথাও কোথাও 24 ঘন্টা ডিউটি করতে হবে, কোথাও কোথাও 16 ঘন্টা ডিউটি করতে হবে, এটা ব্যাপার আছে যে সমস্ত পয়েন্টগুলোতে। আরেকটা বড় সরকারের দুর্বলতা দেখব, যে আন্দোলন কিন্তু হবেই। আন্দোলন 15 বছর ধরে করতে পারেনি, এখন তো গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন করবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। মানুষের দাবি দেওয়া আছে, তার কারো পেটে ভাত নাই, কারো চাকরির উন্নতি নাই, কারো বেতন নাই, কারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংকট ইত্যাদি আছে। সবগুলি আমি যৌক্তিক তা বলছি না, কিন্তু আন্দোলনের মেরিট দেখে সরকারের যে একটা সমাধানের উদ্যোগ নেওয়া, এইটা আমরা দেখছি। আমি নিজে অনেকগুলো আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম এবং আমি নিজে এখন তাদেরকে আন্দোলন থেকে একটা নিয়মতান্ত্রিক জায়গাতে আন্দোলন করার জন্য উৎসাহিত করছি এবং বারবার বলছি যে সরকার সমাধান করার জন্য উদ্যোগ নিচ্ছে। কিন্তু সরকারের কাছে গেলে সম্মুখ গতি, বসে না, আচ্ছা ঠিক আছে দেখছি বলে মাস পার হয়ে যায়, তারপর আবার যখন যাওয়া যায় তখন আবার দেখছি। এই যে মানুষের সংকটের দিকে তাদের মনোযোগ নাই, সেইটা আমাদেরকে বেশ বড় রকম সমস্যা। এখন বারবার যদি এটা ঘটতে থাকে তাহলে সামনের দিনগুলোতে এমন আসবে যে সবাই তো একসাথে নামবে, এবং যেহেতু মানুষের দাবি দেওয়া আদায় হচ্ছে না, এখন আপনি মানুষের যে জীবনের সংকট, সেই সংকট থেকে তো মানুষকে আপনি দাবি রাখতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলছিলেন। প্রথমে এটি বলছিলেন যে শাস্তি নিশ্চিত করা। রুমিন ফারহানা, পুলিশ আসলে যে শাস্তি নিশ্চিত করবে, বিশেষ করে যে গণহত্যায় যেই পুলিশেরা অংশগ্রহণ করেছেন তাদের শাস্তি কিন্তু পুলিশকেই নিশ্চিত করতে হবে, কিন্তু সেই পুলিশের মাঝে তো এখনো ফ্যাসিবাদ দিয়ে সরকার লুকিয়ে আছে। তার মানে আদৌ সেই শাস্তি কি নিশ্চিত করতে পারবো আমরা? দেখুন, আমরা পুলিশকে যদি একপাশে সরিয়েও রাখি, যারা এই গণহত্যার নির্দেশ দিয়েছে, যারা সেই সময়ে সামনে থেকে সেটা এক্সিকিউট করা এনশিওর করেছে, যাদের নিষ্ক্রিয়তা বা চুপ থাকা গণহত্যাকে ফ্যাসিলিটেট করেছে, তাদের বিরুদ্ধে কি আমরা যথাযথ ব্যবস্থা নিতে পেরেছি? আমরা তো দেখলাম যে এই সরকার গঠিত হওয়ার আগেই আওয়ামী লীগের একটা বড় অংশ দেশ থেকে পালিয়ে গেছে। কারো না কারো সহায়তায় তো তারা ইমিগ্রেশন ক্রস করেছে, বর্ডার ক্রস করেছে, কারো না কারো সহায়তায় তো তারা দেশের ওই পারে ভারতে চলে গেছে, কারো না কারো সহায়তা তো বটেই। কাদের সহায়তায় সেটাও কি গত 5 মাসে বের হয়েছে? খুবই অবাক কাণ্ড মনে হবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 16 তারিখ, 18 তারিখ, এরকম কয়েকটা তারিখ দেখছিলাম যে হরতাল, অবরোধ ইত্যাদির দিকে তারা এখন যাচ্ছে এবং পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। ধরুন, এই কর্মসূচি পালিত হলো কি না হলো আমি সেই তর্কেই যাব না। এরা যে একটা কর্মসূচি ঘোষণা করতে পারছে, এটাই কি যথেষ্ট সাহসের পরিচয় নয়? এবং এই সাহসটা তারা জোগাড় করছে কোত্থেকে? সরকার যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে। সরকার তো তাদের পক্ষ থেকে বলছে এই ধরনের কোনো কিছু করতে দেওয়া হবে না, সুযোগ নেই। সরকার তো সেটি বলবেই, কিন্তু আপনি একটি রাজনৈতিক দলের কর্মসূচি কি করে বন্ধ করবেন? লিগ্যাল ওয়ে যেটা ছিল সেটা হলো রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন, মানে অবৈধ ঘোষণা করতে পারেন, যেটা জামাতকে করা হয়েছিল। কিংবা ধরুন আপনি তার বিরুদ্ধে কোর্টের আশ্রয় নিতে পারেন এবং কোর্ট কর্তৃক সেই রাজনৈতিক দলকে আপনি তার কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করতে পারেন। অ্যাটলিস্ট তার কর্মকাণ্ডের উপর একটা স্টে অর্ডার আপনি আনতে পারেন কোর্ট থেকে, সেটাও কিন্তু এই সরকার করে নাই। 3 হচ্ছে আপনি গণভোটে দিয়ে দেন প্রশ্নটি, মানুষ সিদ্ধান্ত নেই যে তারা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চায় কি চায় না। 3টার একটাতেও কিন্তু সরকার যায় নাই। তার মানে কি আওয়ামী লীগ বাংলাদেশে এখনো নিবন্ধিত এবং মানে বৈধ একটি রাজনৈতিক দল। সো সে তার কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু এটাও আপনি বন্ধ করতে পারতেন যদি আপনি একটা সফল, অ্যাটলিস্ট সফল যদি নাও হন,
মানুষের জনজীবনে মোটা দাগের স্বস্তি 5 মাসে এনশিওর করতে পারেন, তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন যেভাবে গর্ত থেকে মাথা বের করছে, এই গর্ত থেকে মাথা বের করবার সাহসী আওয়ামী লীগ দেখাতে পারত। কিন্তু আবার যে আইন শৃঙ্খলা বাহিনীর মাঝে যারা আসলে লুকিয়ে রয়েছে, যারা গর্তে রয়ে গেছে এখনো আওয়ামী লীগের হয়ে, তারা আসলে কিভাবে সাহস দেখাচ্ছে? সব রাজনৈতিক দল তাদের মতন করে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের মতন করে তৈরি করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে। সেই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নাকি আসলে এভাবেই চলতে থাকবে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো জি25 নিবেদিত রাজকাহন থেকে। বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 নিবেদিত রাজকাহনে এটিইউ তাজ রহমান। সব রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে নিজেদের মতন করে ব্যবহার করছে। এর পুনরাবৃত্তি বারবার দেখতে হবে কিনা আমাদের? আমি একটু ডিফার করি, জুনায়েদ সাকিব একটা কথা বলেছে যে আমরা বলেছি ফেইল স্টেটের দিকে যাচ্ছে। আমরা এই জন্য বলছি যে এটা সিমটমটা হলো পৃথিবীর যে কোনো দেশে যখন আইন শৃঙ্খলা শেষ হয়ে যাবে, গভর্নমেন্ট কন্ট্রোলে থাকবে না, ছিনতাই রাহাজানি খুন বেড়ে যাবে, এই দেশটাই ফেইল স্টেটের দিকে যায়। তখন বিভিন্ন মতের গ্রুপ তৈরি হয়, মব জাস্টিস শুরু হয়, মব কালচার শুরু হয়। আমি আপনাকে বলি, আজকের পত্রিকায় মেইন স্ট্রিম পত্রিকায় আসছে, ফেসবুকে লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি, ওসিকে লাইভে এসে পেটানোর হুমকি দিয়েছে। ফেসবুকে লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে পেটানোর হুমকি দিয়েছে একজন সন্ত্রাসী। এই দেশের এখন অবস্থা। আওয়ামী লীগের সময় আলিম উলামারা কিন্তু ওয়াজ করতে পারতেন না, ওনাদের ওয়াজ বন্ধ করে দিত, জেলে পাঠিয়ে দেওয়া হতো, সব দলকে ট্যাগিং করা হতো যে এরা সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী। এখন উল্টাটা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সংস্কৃতিকে বন্ধ করার জন্য শিল্পীরা যারা সেলিব্রিটি আছে শো উদ্বোধন করতে যাবে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। কোন দিকে যাচ্ছি? তাহলে তো উল্টাটা এদিকে হয়ে যাচ্ছে। তো প্রশ্ন উঠে তাজ রহমান, তাহলে সেই সময়টাতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কেন তৎপর হলেন না? কেন আসলে সেই সময় না, গভর্নমেন্ট যদি স্টেবল হয়, নতুন যে গভর্নমেন্ট আসুক, স্টেবল গভর্নমেন্ট নির্বাচনের পরে যখন আসবে, তার পাওয়ার ক্ষমতা এক্সারসাইজ সে করতে পারে দেশের আইন শৃঙ্খলাটা করার জন্য, যেটা এই গভর্নমেন্টের টোটালি এখন পারছে না। কিন্তু যারা সরকারের অনুগত এই আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছে, তাদের ধরার জন্য তাদের ধরার জন্য ইলেক্টেড গভর্নমেন্ট আসার প্রয়োজন। আদারওয়াইজ এগুলো পারবে না। এখানে আপনি যখন দুর্বল হয়ে যাবেন, আপনি যে রুলার হিসাবে মাঝে মাঝে কিন্তু আপনাকে এমবডিমেন্ট হতে হবে, আপনাকে অ্যারোগেন্স হতে হবে। আপনার এই তো যদি না হয় তাহলে আপনি কিন্তু দেশ চালাতে পারবেন না। এখন দেখেন মামলার বাণিজ্য বলি, আমার নামে একটা মামলা হয়েছে জাস্ট লিটারালি 1 সপ্তাহ হলো। সেই মামলাতে আমি 3 নম্বর আসামি। আমার প্রথম শেখ হাসিনা, দ্বিতীয় ওবায়দুল কাদের, 3 আমি। আমার পরে সালমান এফ রহমান, আমার পরে সজীব ওয়াজিদ জয়, আমার পরে আইনমন্ত্রী, আমার পরে হাসান মাহমুদ, আমার পরে আরাফাত, সব যা আছে। আমি এমপিও হই না, এই সংসদেও যাই না জাতীয় পার্টির পক্ষ থেকে। আপনাদের এখানে টকশো করে বেড়াচ্ছি, এই যারা আছে ডানে বামে এদের সাথে মিলেই। আমার নামে মামলাটা কেন? বাণিজ্য, হ্যারাসমেন্ট, এগুলো কে দেখবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নতুন কোনো মামলা হলে যে করবে তাকে ধরার জন্য, কিন্তু ঠিকই একই অবস্থায় এরা চালিয়ে যাচ্ছে। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, কোনো আইন কেউ কারো মানছে না। আইজিপি অর্ডার দিলে ডিসি মানছে না, আইজিপি অর্ডার দিলে এসপি মানছে না। তা দেশটা চালাচ্ছে কারা? আমি তো আপনাকে শুনলাম ইউনুস, বৈষম্য নাকি অদৃশ্য কোন শক্তি? আমাদেরকে জানতে হবে এটা। মানুষ তো আমাদেরকে ফোন করে বলতেছে, টকশোতে যাচ্ছেন, একটু দয়া করে বলেন আজকের কি অবস্থাটা ঢাকা শহরে আছে। নাই তো, লর্ড অ্যান্ড নাই, পুলিশ কথা শুনছে না। তাহলে তো পলিটিক্যাল পার্টির সাথে বসতে হবে ইউনুস সাহেবকে, বসে বলবো আমাকে ফর্মুলাটা দেন, আমরা কীভাবে এইটা ওভারকাম করে আসবো। আপনি বাইর হইলেই রুবিন ফারহানা সেদিন টেলিভিশনে বলছে যে আমি বাসায় যেতে পারবো টকশো পরে, ঠিকই বলেছে, নিশ্চয়তা নাই। আগে ছিল নিশ্চয়তা পুলিশ ধরে নিয়ে যাবে অথবা গম করবে। ঢাকাকে আমরা মোটামুটি বলতে পারি সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কোথাও কোনো পুলিশ চেকপোস্ট দেখি না, কোনো কিছু দেখি না। কালকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটাতে মাঝে মধ্যে উনিও যেতেন কফি খেতে। তারা বলতেছে স্যার আমরা 11টার পরে কোনো গেস্ট আর আসে না এখন। কেন? বয়ে আসে না। মনে করেন নিচে যাওয়ার পরে যে ছিনতাইকারীকে নিয়ে চলে যাবে, টান দিয়ে চলে যাবে, কেউ ধরবে না, কাঁদলেও কাজ হবে না। বয়ে তো আমরাও যাচ্ছি না। এটা কোথায় যাচ্ছে দেশটা? এই জিনিসটা কি করে? আইন শৃঙ্খলা নাই, যারা প্রোটেকশন দেওয়ার কথা তারা ঘুমিয়ে আছে অথবা ফাংশন করছে না। সেটার জন্য তো গভর্নমেন্ট ছাড়া তো একটা গভর্নমেন্ট ছাড়া তো আইন শৃঙ্খলা ফাংশনিং করবে না। কিন্তু সেখানেই তো প্রশ্ন ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে, তারা যে আসলে দেশের সেবা করার জন্য এই চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন সেটি মনে করিয়ে দিতে হবে, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। সেটি মনে করিয়ে দিতে পারছি আমরা পারছি না। আবার এটাও সত্য যে 15 বছরের একটা ট্রমা থেকে তাদেরকে বের করে আনতেও সময় লাগবে। এই জন্য তাজ ভাই যে কথাটি বলছিলেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো অল্টারনেটিভ হয় না। কেন হয় না? আমি একটা একটা করে কারণ বলি। এক হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট একটা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, 5 বছর, সে ফর এক্সাম্পল 5 বছর।
এই 5 বছরে সে মানুষকে যতটুকু সেবা দিতে পারবে, যতটুকু স্বস্তি দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে, তার উপরে নির্ভর করে 5 বছর পরে তার ভাগ্যে কি থাকবে। যদি সে ভালো পারফর্ম করতে পারে, সে মানুষের ভোটে আসবে। সো তার নিজের এক ধরনের তাড়না থাকে, যেটা কারণে সে আইন শৃঙ্খলা বাহিনী বলেন কিংবা বাজার নিয়ন্ত্রণ বলেন, প্রতিটা ক্ষেত্রে সে চেষ্টা করে তার যতটুকু সম্ভব তার সবচেয়ে ভালোটা পারফর্ম করতে। কিন্তু এই যে অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো, তারা কিন্তু আসলে রাজনীতি করবে না, করে না। তারা একটা টাইমিং এর জন্য আসে, তাদের তেমন জবাবদিহিতাও থাকে না, আবার তারা ফেল করলে তাদেরকে মাসুলও দিতে হয় না। ধরুন আজকে নির্বাচন হয়ে গেলে মানে এই সরকার যতই ফেল করুক, উপদেষ্টাদের নামে নিশ্চয়ই মামলা হবে না, উপদেষ্টাদের তো নিশ্চয়ই এটার জন্য কোনো মাসুল দিতে হবে, তারা তো ভোটে দাঁড়াবে না যে মানুষ তাদেরকে ভোট না দিয়ে বা নির্বাচনে ফেল করিয়ে দিয়ে তার জব দেবে। সো তারা সেভাবে বিষয়টাকে নিচ্ছেই না। না হলে আপনি আমাকে বলেন, প্রতিদিন কোথাও না কোথাও রাস্তা বন্ধ হচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কিন্তু আমরা কিন্তু পুলিশকে বা প্রশাসনকে কোনো হেলদোল দেখছি না। কেন দেখছি না? বিকজ আমি দেখছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হাসি হাসি মুখে মাঝে মধ্যে মিডিয়াতে কথা বলেন, কিন্তু আমি এরকম ইনএফিশিয়েন্ট অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী, আপনি মন্ত্রীর পদমর্যাদায় যেহেতু উনি আছেন, আমাদের হিস্ট্রিতে আসে নাই। উনি সত্যিই খুবই অথর্ব, এবং আমার মনে হয় যে সরকার যদি আরেকটু বেটার স্বস্তি মানুষকে দিতে চায়, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া উচিত। তার জায়গায় কিছুটা শক্ত এবং কিছুটা ফার্মলি যিনি তার ডিউটি এক্সিকিউট করতে পারেন তাকে দেয়া উচিত। আবার আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও তো সেই জবাবদিহিতার জায়গাটিতে নিশ্চিত করতে হবে। জুনায়েদ সাকিব, 5 তারিখের পরে আমরা অনেক ধরনের ঘটনা দেখেছি, শীর্ষ সন্ত্রাসীদের একে একে বেরিয়ে আসতে দেখেছি, এলাকা দখলের দৌরাত্ম সেটাও কিন্তু আমরা দেখেছি, এবং সেই এলাকায় তারা কিভাবে দখল করবেন, কিভাবে আসলে চাঁদাবাজি করেছেন, সেই সব উদাহরণ আমাদের সামনে আছে। ব্যবস্থা কেন নিতে পারছি না, নাকি আসলে সরকার বারবার ব্যবস্থা নিতে বলছেন, কিন্তু যেহেতু আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী নিজেদেরকে নিষ্ক্রিয় করে রাখতে চাইছেন, সে কারণেই তারা কোনো কাজ করছেন না? দেখুন, এই কথাটি এটা ঠিক। আমরা মানে আমাদের দেশের যারা ধর্মের ভিত্তিতে কিংবা জাতিগত পরিচয়ে কিংবা লিঙ্গীয় পরিচয়ে নানাভাবেই ক্ষমতার বিবেচনায় অধস্তন থাকেন, যেমন আমাদের নিপীড়িত জাতি, বঞ্চিত জাতির সদস্যরা, চাকমা, মারমা, মান্দি, ওরাও, ত্রিপুরা, কিংবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিংবা ধরুন এমনকি মাজার, এগুলো হামলার শিকার হচ্ছে, নারীরা হামলার শিকার হচ্ছে। আমাদের নারী ফুটবলারদের আমরা বাধার মুখে পড়তে দেখেছি, কিংবা আমাদের এমনকি নানা জায়গায় অনুষ্ঠান করতে যেতেও বাধা দেওয়া হচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটছে, নিঃসন্দেহে এগুলোকে আমরা তো নিন্দা জানাই। আমাদের নারী সাংবাদিকদেরকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে এই বাধাগুলো যারা দিচ্ছেন, একটা রাজনৈতিক তুলনামূলক গণতান্ত্রিক পরিবেশের সুযোগে নিশ্চয়ই একদল উগ্রবাদী এই কাজগুলো করছেন, যারা নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দিতে চান। এখন যদি আপনি ভারতীয় পত্রপত্রিকা দেখেন, তাহলে আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের উপর যে কয়টা হামলার ঘটনা ঘটেছে, আর তার চাইতে শতগুণ, হাজার গুণ বাড়িয়ে তারা সেটা প্রচার করছে। তো একটা ঘটনা ঘটলেই তো সেটাকে 100 গুণ বাড়ায় দেখানো যায়। তার মানে ঘটনাটাই হচ্ছে ওই যে যারা বাংলাদেশ সম্পর্কে এভাবে হেয় প্রতিপন্ন করতে চাইছে তাদেরকে সাহায্য করা। ফলে যারা আজকে ধর্মের নামে হোক কিংবা যে নামেই হোক এই জবরদস্তির কাজগুলো করছেন, যেটা ইসলামের সাথে একেবারেই সাংঘর্ষিক, সেইটা তারা করে আসলে ভারতীয় মিডিয়াকে কিংবা ভারতের শাসক দল বিজেপির প্রচারণাকে সাহায্য করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট এগুলোকে কেন ঠেকাতে পারছে না? একটা তো আমরা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা আলোচনা করলাম, সরকারের আকার ছোট। এই সরকার একটা রাজনৈতিক দল মতো না যে তার সর্বত্র তার কাঠামো আছে। সেক্ষেত্রে যেটা করণীয় ছিল, যে কথাটি আমরা বারবার প্রথম থেকে বলে এসেছি, আমি এখনও বিস্মিত যে এই জায়গাটিতে কেন সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা বলেছি যে এই সরকার তো এখন কতজন, 24-26 জন বোধহয় উপদেষ্টা কিংবা তাদের বিশেষ সহকারী আছেন। তো এই আকার দিয়ে এতগুলো মন্ত্রণালয় এবং পুরো সরকারটাকে পরিচালনা করা, যেখানে কোন লোকটা যে কি সেটাই খুঁজে বের করা খুব কঠিন, কোনটা দোসর কোনটা কত
ডিগ্রির দোসর সেটাই বের করা কঠিন। সেখানে আসলে তাদের ভিত্তিটা কোথায়? তাদের ভিত্তি অভ্যুত্থান। তাদের ভিত্তি অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন। কাজেই তাদের যেটা উচিত ছিল যে এই স্টেক হোল্ডারদের নিয়ে একটা কাঠামো গড়ে তোলা, যে কাঠামোতে তারা নিয়মিত আলাপ আলোচনা করতে পারেন, তাদের করণীয়গুলো তুলে ধরতে পারেন, তারা কি করছেন সেটার একটা জায়গা দিতে পারেন। আলোচনা তখন এই যে রাজনৈতিক দলগুলো কিংবা অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারের সহযোগিতার ভিত্তিতে কিন্তু তারা তাদের ভূমিকাটা রাখতে পারেন। সেই করণীয় জায়গাতে তাদের এখনো কোনো পদক্ষেপ সেই প্রশ্ন নিশ্চয়ই আমরা করতেই পারি। আমি মাঝে মাঝে বিস্মিত হই। এটি আমরা দেখছি দীর্ঘদিন বিরোধী দলে আপনারা প্রত্যেকেই ছিলেন, সেই সময় আপনাদের নামে মামলা থাকুক কিংবা না থাকুক পুলিশের হয়রানি কিন্তু আপনাদের পোহাতে হয়েছে। এখন যাদের বিরুদ্ধে মামলা আছে, সুস্পষ্ট প্রমাণ আছে, তাদেরকেও আমরা দেখছি পুলিশ গ্রেপ্তার করছেন না। কেন করছে না? সেখানে আসলে কি স্বার্থ লুকিয়ে আছে? সেই সব কিছু নিয়ে আলোচনা করতে চাই। রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাঁচ নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, দীর্ঘ সময় আপনারা বিরোধী দলে ছিলেন, মামলা থাকুক কিংবা না থাকুক পুলিশি হয়রানি আপনাদেরকে পোহাতে হয়েছে। এখন মামলাও আছে, সুস্পষ্ট প্রমাণও আছে, এরপরেও ছাড় পাচ্ছেন কেন? কিসের স্বার্থে, কার স্বার্থে? দেখুন, পুলিশের একটা বড় ভূমিকা তো আছেই, কিন্তু একই সঙ্গে এটা তো একটা পুরো সিস্টেম। এই সিস্টেমে অংশীদার আরও অনেকেই। সো তাদের সকলের একটা দুষ্ট চক্রের সম্মিলিত প্রয়াস না থাকলে এটা হতো না। ডে 1 থেকে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আমাদের গণমাধ্যম মন্ত্রী যিনি ছিলেন আর কি, আরাফাত, তারপরে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নওফেল, কেউ কিন্তু নেই, অথচ ওনারাই কিন্তু ফোরফ্রন্টে ছিলেন পুরাটা অভ্যুত্থানের সময়। তারা কেউ নেই, পালিয়ে গেলেন। এটা কি শুধু পুলিশের সহায়তা? না, তারা যে বর্ডার পার হয়েছেন এখানে আর অনেকের সহায়তা জড়িত। 1 2 হচ্ছে তারপর আমরা দেখলাম একটা পর একটা মামলা হতে, সেই মামলাগুলো যার বিরুদ্ধে ব্যাংক চুরির লুটের মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হয়ে গেল খুনের মামলা, আর যার বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হয়ে গেল ভিন্ন কিছু একটা মামলা। এক একজনের বিরুদ্ধে 200-300 করে মামলা না হয়ে একেবারে সত্যিকার অর্থে যেই মামলাগুলোর মানে ওজন আছে, এরকম 1টা 2টা 3টা মামলাই মোর দেন এনাফ। শত শত মামলা হওয়ার প্রয়োজন ছিল না। এখন এই মামলাগুলো ট্রায়ালে যাবে, ট্রায়ালে গেলে এই মামলাগুলো ম্যাক্সিমামের মানে যদি মোটা দাগেও ন্যায় বিচার হয়, মামলাগুলো কিন্তু টিকবে না, অথচ এরা প্রত্যেকে দোষী, এরা প্রত্যেকে দায়ী। এবং এই রেজিমটা 15 বছর টিকেই ছিল এদের নানান ধরনের সাহায্য নিয়ে, কিন্তু মামলাগুলো তাহলে শাস্তি আমরা নিশ্চিত করব কি করে? That is the question. That is the question. That is the $1 million question. সে কারণেই যখন নির্বাচনের প্রশ্ন উঠলেই আমরা এই ছাত্র বা জেনজিকে বলতে শুনি যে আগে বিচার হবে তারপরে নির্বাচন, সেই বিচারটা আসলে কত দিনে হবে, কি ধরনের বিচার হবে, বিচার বলতেই বা তারা কি বোঝাচ্ছেন? মামলা দায়ের, নাকি একেবারে অ্যাপেলেট ডিভিশন থেকে শাস্তি নিশ্চিত কোনটা, নাকি শাস্তি এক্সিকিউশন কোনটা? সো এই যে এক ধরনের ধোঁয়াশা, এটাও তো আমরা আমাদের পলিটিশিয়ানদের কাছে খুব একটা পরিষ্কার নয়। শাস্তি নিশ্চয়ই সবার জন্য সমান হতে হবে, যাতে করে কোনো যারা অপরাধ করেননি তারা যাতে শাস্তি না পান, কিংবা যিনি অপরাধ করেছেন তিনি যেন সঠিক শাস্তি পান, সেই নিশ্চয়তার জায়গাতেও তো আমাদের থাকতে হবে। এটিও তাজ রহমান, সংস্কারেরও একটা বড় কথা শুনেছি আমরা, সেটি আইন শৃঙ্খলা বাহিনীতেও প্রয়োজন। পোশাক পাল্টে ফেলে এক ধরনের সংস্কার আমরা দেখতে পেয়েছি, কিন্তু কার্যক্রম পাল্টাতে পারবো কি? শুনেন, পোশাক আপনি স্যুট পরান আর লেহেঙ্গা পরান আর শাড়ি পরান কাজ হবে না। আপনাকে ডেলিভারি দিতে হবে, আপনাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আপনার আইনের তো অভাব নাই, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আপনি এখন পোশাক চেঞ্জ করে কি করে পুলিশটা চেঞ্জ করে ফেলবেন? এটা কোনো কথা? মানে আমি বুঝতে পারি না, এটা কোন রাজনৈতিক দল? একটা দলও তো বলে নাই পোশাক চেঞ্জ করেন তাহলে পুলিশ ঠিক হয়ে যাবে। কোথার থেকে মন করে একটা কাজ নিয়ে আসলেন। সংস্কার করেন, অসুবিধা নেই, সংস্কার একটা প্রক্রিয়া, এটা একদিনে শেষ হবে না, 1 বছরে শেষ হবে না। এটার অংশগ্রহণমূলক হইতে হবে, ইনক্লুসিভ, সবাই থাকতে হবে, রাজনৈতিক দলের অংশগ্রহণের সংস্কার করতে হবে। আপনি সংস্কার এখন করবেন, পার্লামেন্টে নেক্সট যদি গভর্নমেন্টে যারা আসে তারা আসে যদি সেই সংস্কারে আপনার পার্লামেন্টে রেটিফাই না করে, আপনার এই সংস্কারে কোনো কাজে লাগবে? সেই দায়িত্ব তো রাজনৈতিক দলের আপনি পার্টিসিপেটে নিতে হবে, তো আপনাকে আলোচনা করতে হবে, রাজনৈতিক দলের সাথে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনি যদি বলেন যে সংবিধানকে কবর দিবেন, রাজনৈতিক দল আপনার সাথে আসবে, বিএনপি আসবে, জাতীয় পার্টি আসবে, আপনার বামপন্থীরা আসবে, কবর দেওয়ার জন্য তো রাজনৈতিক দলরা আসে নাই। 17 টাইমস কনস্টিটিউশন আপনি করেছেন অ্যামেন্ডমেন্ট, আরও 17 টাইম করার প্রয়োজন মনে করলে করা হবে, সংস্কার হবে। এটার মধ্যেই, আলোচনার মধ্যে, এই সংবিধানের মধ্যেই অনেক সংস্কার করা সম্ভব যদি ইমপ্লিমেন্ট করা যায়। এই সংবিধান দিয়ে, এই নির্বাচন কমিশন দিয়ে 91-তে নির্বাচন হয় নাই, 96-তে হয় নাই, 2001-এ হয় নাই, 2008-এ হয় নাই। এই নির্বাচন কমিশনের অধীনে আইন দিয়ে কিন্তু 14, 18 এবং 24-ও হয়েছে।
নির্বাচন কমিশন যদি ফাংশন না করে এখানে নতুন কমিশনার বসায় কোনো কাজ হবে না। মেরুদণ্ড ঠিক রাখে নির্বাচন কমিশনার যদি ঠিকমতো ফাংশনিং করে, পুলিশ যদি ঠিকমতো ফাংশনিং করে, তাহলে সেই পুলিশের ফাংশনটা তো ঠিক করতে হবে। জোনায়েদ সাকি, ফ্যাসিদের দোষরদের ক্ষেত্রে শাস্তি নিশ্চিতেও আমরা দেখছি পুলিশের এক ধরনের অনাগ্রহ আছে। পরিবর্তন যদি না হয় এই শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো না। খোদ প্রসিকিউটর তিনিও আজকে বিরক্তি প্রকাশ করেছেন। পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী তামসা দেখতে কেউ বসে নেই, এই শব্দও তিনি ব্যবহার করেছেন। পরিবর্তনটা ঠিক কোথা থেকে শুরু করতে হবে, কত দূরে আছি আমরা পরিবর্তনের? একটা বিষয় খুব বোঝা যায় যে মানে এত টাকা লুটপাট হয়েছে, $238 বিলিয়ন শ্বেতপত্র কমিটির তথ্য অনুযায়ী, যে এই টাকা লুট করে নানাভাবে পাচার হয়েছে। তো টাকার তো একেবারে ছড়াছড়ি নিশ্চয়ই হচ্ছে, যারা এই ধরনের গ্রেফতার আতঙ্কে আছেন কিংবা ইত্যাদি ইত্যাদি। তো এখন ওইটা একটা বড় কারণ বোঝা যায়, এবং সেটা নানান দিক থেকে নানান পক্ষের সাথে হয়তো বিনিময় হতে পারে। তবে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে দেখুন, ন্যায় বিচার অত্যন্ত জরুরি, এবং সেইটা ন্যায় বিচার মানে কিন্তু মানে ধরতক্তা মারোপেরেক না, মানে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে একটা ন্যায় বিচার হতে হবে। যারা অভিযুক্ত, যারা শাস্তি পাবে, তাদেরকে যাতে আমরা ন্যায় বিচারটা দিতে পারি। সে কারণে এই যে ঢালাও মামলা, এইটা মানে গ্রহণযোগ্য না, এবং আমরা মনে করি তদন্ত যথাযথভাবে হতে হবে, এমনভাবে হতে হবে যাতে করে প্রকৃত অর্থেই এটা একটা মানে সত্যিকার তদন্ত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যার যতটুকু দায় সে অনুযায়ী কিন্তু তার শাস্তি হওয়া উচিত। ফলে মানে কোনো কিছু যাতে ঢালাও না হয়, শেষ পর্যন্ত ন্যায় বিচার হিসেবে এটা গৃহীত হয় দেশে এবং আন্তর্জাতিকভাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে টাকার ছড়াছড়ি, এইসব ক্ষেত্রে কিভাবে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে মানে তাদেরকে গ্রেফতার করা যায়। আর পুলিশের পোশাকের প্রশ্নে যে আলোচনাটা করছেন, মানে আমার ধারণা শুরুর দিকে এটা অনেকেই আলোচনা করেছিলেন। পুলিশের যে পোশাকে যেভাবে হত্যাকাণ্ডটির সাথে তারা অংশ নিয়েছে, মানে ওটা একটা সাইকোলজিক্যাল সমস্যা তৈরি করে বলে অনেকে তখন মত দিয়েছিলেন। হয়তো পোশাক কিছুটা মনস্তাত্ত্বিক হতে পারে, কিন্তু এটা আসলে মাইনর পার্ট অফ দি হোল পুলিশ সংস্কার। পুলিশ সংস্কারের প্রস্তাবনাগুলো আছে, পুলিশ সংস্কারের কাজ এখন থেকেই শুরু করা দরকার। অনেকগুলো প্রশ্নে এখনই সংস্কার হওয়া সম্ভব। সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে সরকারের জোরালো ভূমিকা, যাতে দায়িত্ব অবহেলা ফারহানা, অসংখ্য ধন্যবাদ রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাথ নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।